নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2021 সালের বিধানসভা ভোটের আগে হুগলির ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের আব্বাস সিদ্দিককে নিয়ে খুব নাচানাচি করেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তাদেরকে বা তাদের যে দল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদেরকে নিয়ে ভোটে লড়বেন, তাদেরকে জোটে নিয়ে লড়বেন, কংগ্রেসের সঙ্গে জোট হবে, তাদেরকে নিয়ে জোট হবে, এইরকম একটা বিষয় নিয়ে সিপিএম খুব মাতামাতি করেছিল এবং বিশেষ করে মোহাম্মদ সেলিম আব্বাস সিদ্দিককে নিয়ে খুব নাচানাচি করেছিলেন। তাদের মূলত যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে তৃণমূলের সংখ্যালঘু ভোটকে ভাঙা, কারণ আব্বাস সিদ্দিকীদের যে দল সেটা নামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ, কিন্তু আসলে মূলত হচ্ছে সংখ্যালঘুদের আধিক্য সেখানে বেশি। তো সেই সংখ্যালঘু মুসলিমদের দিয়ে হচ্ছে তৃণমূলের ভোট ভাঙানোই মূলত লক্ষ্য ছিল এবং তৃণমূলকে দুর্বল করাই মূলত লক্ষ্য ছিল। তো তাদেরকে নিয়ে ভোটে লড়াই হলো, কিন্তু তেমন কোনো ছাপ আইএসএফ ফেলতে পারেনি। কারণ আপনারা জানেন ভাঙড় আসনটি আইএসএফ জিতলেও হচ্ছে তারা কিছুটা অন্যভাবেই সেটা এসছে তাদের ঝুলিতে, কারণ সেখানে একটা তৃণমূলের দ্বন্দ্ব ছিল ভাঙড়ে। বাইরে থেকে প্রার্থী রেজাউল করিমকে দাঁড় করানোতে সেখানকার স্থানীয় তৃণমূলের লোকজন তাতে ক্ষুব্ধ ছিলেন এবং সম্ভবত সে কারণেই কিছু ক্রস ভোটিং হয়েছিল। তৃণমূল চাইনি হয়তো তৃণমূলের অনেক সমর্থক বা স্থানীয় নেতারা যে রেজাউল করিম জিতে যাক, এবং সেই ক্রস ভোটিং এ জেরে হচ্ছে আব্বাস নওশাদ সিদ্দিকী তিনি আইএসএফ ক্যান্ডিডেট হিসাবে জিতে আসেন এবং বামফ্রন্ট বা কংগ্রেসের ঝুলি শূন্য হলেও একমাত্র হচ্ছে সেই জোটের একমাত্র প্রতিনিধি হিসাবে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকী জিতেছিলেন। তো তার পরবর্তীকালে সেলিমরা নওশাদের সঙ্গে যোগাযোগ তাদের তেমন ছিল না, বা পঞ্চায়েত নির্বাচনেও কিছু কিছু জায়গায় তারা সমঝোতা করেছিল নওশাদ সিদ্দিকীদের দলের সঙ্গে, আইএসএফ এর সঙ্গে, কিন্তু কোথাও তেমন কিছু ছাপ করতে পারেনি। কিন্তু ভাঙড়ে নওশাদ সিদ্দিকীরা ভালো ফল করেছিল, বা দক্ষিণ চব্বিশ পরগনায় একটি জেলা পরিষদ আসন আইএসএফ জিতেছিল। তো সেই ক্ষেত্রে এবার সিপিএম চেষ্টা করেছে বা করছে নওশাদ সিদ্দিকীদের সঙ্গে একটা আসন সমঝোতা, যদিও সেটা প্রায় ক্ষীণ হয়ে গিয়েছে, এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা। কংগ্রেস এখনো সিপিএম এর সঙ্গে সেই অর্থে বসেনি বা আসন নিয়ে বসেনি, কারণ কংগ্রেসের এখন হাইকমান্ড থেকে লোকসভা ভোটের জন্য বাংলায় বামফ্রন্টের সঙ্গে যে আসন সমঝোতা হবে সে ব্যাপারে পূর্ণাঙ্গ সিগন্যাল বা পরিপূর্ণ সবুজ সংকেত যাকে বলে সেটা না আসাতে অধীর চৌধুরী সেলিমরা বসতে পারেননি। তো নওশাদদের সঙ্গে 3 বার আলিমুদ্দিনে বৈঠক হয়েছে, আইএসএফ এর সঙ্গে আলিমুদ্দিনে সিপিএম এর বৈঠক হয়েছে। তো এরই মধ্যে হচ্ছে বৃহস্পতিবার বামফ্রন্ট 16টি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। বিমান বসু 16 জন আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে তিনি বলেছেন যে আমরা আজকে 16টা আসনের প্রার্থীর নাম ঘোষণা করলাম, কিন্তু কংগ্রেসের সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গে তিনি অবশ্য বলেছেন জোট নয়, আসন সমঝোতার ব্যাপারে মোহাম্মদ সেলিমের কথাবার্তা চলছে। কিন্তু ইতিমধ্যেই আইএসএফ জানিয়ে দিয়েছে যে তারা যাদবপুর আসনে প্রার্থী দিতে চায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কেন্দ্র তারা প্রার্থী দিতে চায় এবং তারা রাজ্যে 8টি আসনের প্রার্থী দিতে চায়। তো বিমানবাবু সেক্ষেত্রে বলেছেন যে আইএসএফ কিছুটা অযৌক্তিক দাবি করেছেন, কারণ হচ্ছে যাদবপুর আসন মানে শুধু ভাঙন নয়, সেখানে আরো 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তাই আমরা সেখানে প্রার্থী দেবো বলে বিবেচনা করেছি। কেউ দাবি করলেই হবে না, সে দাবির সপক্ষে সেই পরিস্থিতি সেরকম থাকতে হবে। তো এই নিয়ে বিমানবাবু তার মতামত দিয়েছেন এবং আইএসএফ 8টি আসনে প্রার্থী দেবে বলে বৃহস্পতিবারই ঘোষণা করাতে যা বোঝা যাচ্ছে যে আইএসএফ এর সঙ্গে বামফ্রন্টের সমঝোতা হবে না। কংগ্রেসের সমঝোতার তো কোনো প্রশ্নই, কারণ কংগ্রেস 2021 সালেই হচ্ছে আইএসএফ এর সঙ্গে কোনো সমঝোতায় যায়নি এবং কংগ্রেস বলেছিল আইএসএফ কে যদি আসন দেওয়া হয় সেক্ষেত্রে কংগ্রেসের সেখানে যদি শক্তি থাকে কংগ্রেস সেখানে প্রার্থী দেবে এবং দিয়েছে। তো আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের সব আসন সমঝোতার কোনো প্রশ্নই হতে পারতো বামফ্রন্টের সঙ্গে, কিন্তু আইএসএফ 8টি আসন দাবি করায়, 8টি আসনের প্রার্থী দেবে ঘোষণা করায়। বামফ্রন্টের সঙ্গে বিমানবাবুর দাবি অনুযায়ী সেলিম কথা বলবেন নওশাদ সিদ্দিকীদের সঙ্গে, কিন্তু আসন সমঝোতার আশাটা প্রায় ক্ষীণ। সম্ভবত তারা আলাদা করেই লড়বেন। বিমানবাবু বলেছেন যে ওরা ডায়মন্ড হারবারে প্রার্থী দাঁড় করাবে বলে ঠিক করেছিল, আর সেক্ষেত্রে বামফ্রন্টের কোনো অসুবিধা ছিল না, কিন্তু ওরা যাদবপুর দাবি করছে তাই এক্ষেত্রে অসুবিধা রয়েছে। তো এখন আইএসএফ কি করবে না করবে তাদের ব্যাপার, কিন্তু তারা যেহেতু 8টি আসনে লড়াই করবে রয়েছে এবং শ্রীরামপুরেও সিপিএম প্রার্থীর ঘোষণা করেছে দীপশিতা ধরের নাম, সেখানেও আইএসএফ লড়বে বলে জানিয়েছে। তো এই অবস্থা যা, তাতে আইএসএফ এর সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, মোটামুটি সেই দিকেই যাচ্ছে। এবং সিপিএম হয়তো বা বামফ্রন্টের তরফে হয়তো আইএসএফ কে 1টি বা 2টি আসন ছাড়া হলেও হতে পারে, কিন্তু তারা হয়তো তাতে রাজি হবে না, আর তারা 8টি আসনই লড়বে বলে আপাতত স্থির করেছে। তো এর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে অধীর চৌধুরীদের সঙ্গে
আপনারা জানেন যে 19 সালে যে অধীর চৌধুরীদের সঙ্গে সিপিএম এর যে তিক্ত অভিজ্ঞতা সেটা রয়েছে, কারণ সেবার জোটের কথা এগোলো শেষ পর্যন্ত। জোটের ধর্ম মেনে অধীর চৌধুরীরা সিপিএম এর জেতা আসনে ছাড়তে চায়নি, বা সিপিএম এর জেতা আসনের প্রার্থী দিয়ে দেওয়াতে আলটিমেটলি জোটটা হয়নি, জোটটা ভেঙে গিয়েছিল। কিন্তু সিপিএম তাদের জোটের ধর্ম অনুযায়ী বা জোটের শর্ত অনুযায়ী সিপিএম অধীর চৌধুরী এবং ডালু চৌধুরী মালদা দক্ষিণ আসনে, আবু হাসেম খান চৌধুরীর আসনে কিন্তু সিপিএম প্রার্থী প্রত্যাহার করেছিল, যার ফলে বামফ্রন্টের ভোটটা এবং কংগ্রেসের সমর্থনে প্রার্থী প্রত্যাহার করেছিল, যার ফলে বামফ্রন্টের ভোটটা কংগ্রেস প্রার্থীর দিকে গেছে বলে সকলে মনে করছেন, এবং দুই প্রার্থী কংগ্রেসে জিতেছে। কিন্তু সিপিএম এর মুর্শিদাবাদ এবং রায়গঞ্জ আসন জেতা আসন ছিল সেলিমের এবং বদরুদ্দোজা, সেখানে কিন্তু দীপা দাস মুন্সি রায়গঞ্জে এবং মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থী দিয়ে দেয়। তো এই নিয়ে সেই অভিজ্ঞতা সিপিএম এর রয়েছে। তো এবারও যেটা শোনা যাচ্ছে যে কংগ্রেসের তরফে 14টি আসনের লড়াই হবে বলে দাবি করা হচ্ছে, বা বামফ্রন্টের কাছে দাবি করা হবে। তো সেটা কতদূর কি এগোবে এখনই বামফ্রন্টের নেতারাই বুঝতে পারছেন যে সেটা কি হবে বোঝা যাচ্ছে না। কারণ কংগ্রেস যদি 14টি আসনের দাবি নিয়ে শুরু করেন, অধীর চৌধুরী 14টি আসনের দাবি নিয়ে শুরু করবে, অধীর চৌধুরী কিছু কিছু চাপ সৃষ্টি করবে বামফ্রন্টের উপর আসনের জন্য, সেটা বলাই বাহুল্য। এবং যেটুকু পরিষ্কার যে বা রাজনৈতিক পর্যবেক্ষক ধারণা, কারণ সেক্ষেত্রে অধীর চৌধুরীদের দুটো জেতা আসন, তাছাড়া মুর্শিদাবাদে 3টি আসন, মালদার 2টি আসন, রায়গঞ্জ তো রয়েছে এই 6টি আসন, এবং পুরুলিয়া সেখানে নেপাল মাহাতো রয়েছেন, নেপাল মাহাতোর জন্য 1টি আসন লাগবে অধীর চৌধুরীদের, বসিরহাট আসনও দাবি করতে পারে। তো কংগ্রেসের তরফে যে আসন সমঝোতা বামফ্রন্টের সঙ্গে খুব স্মুথলি হবে এটাও কেউ বলছেন না, কারণ অনেকেই মনে করছেন যে শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হতে ভেস্তে যেতে পারে। কারণ অধীরবাবু ইতিমধ্যে বলেছেন যে তারা তাদের 42টি আসনে লড়ার সেই সাংগঠনিক ক্ষমতা নেই, কিন্তু যেখানে তাদের শক্তি আছে তারা সেখানে লড়বে, যেখানে তাদের শক্তি নেই তারা সেখানে বামফ্রন্টের প্রার্থীকে সমর্থন করবে। এটা সকলকেই বলতে হয়, তিনিও বলেছেন। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মত বা পূর্বের যে অভিজ্ঞতা তাতে এটা বোঝাই যায় অধীর চৌধুরী মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে বসিরহাট, পুরুলিয়া সেখানে আসন দাবি করতে পারেন, এবং সেক্ষেত্রে একটা বামফ্রন্টের উপর চাপ সৃষ্টি হবে, এবং বামফ্রন্ট হয়তো শেষমেশ মুর্শিদাবাদ আসনটি পেলেও পেতে পারে। মালদার আরেকটি উত্তর আসন অধীর চৌধুরীরা ছাড়েন কিনা সেটা এখনো প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে, কারণ যদি আসন সমঝোতার কথা এগোয় আমি জানি না এখনো পর্যন্ত কি অবস্থা দাঁড়াবে, কারণ এখনো সেইভাবে আসন সমঝোতা নিয়ে সিপিএম কংগ্রেসের মধ্যে আলোচনা হয়নি, বা অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের মধ্যে সে আলোচনা হয়নি। তো পুরুলিয়া যে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকের আসন, মানে তাদের কোটার আসন বলবো না, কোটার আসন, তো সেখানে নেপাল মাহাতোকে দাঁড় করানোর জন্য অধীর চৌধুরী নিশ্চিতভাবে চাপ সৃষ্টি করবেন। তো ফরওয়ার্ড ব্লক বা আরএসপি বা সিপিআই তারা আসন ছাড়তে চাইছেন না নিজেদের আসন, তারা বামফ্রন্টে দাবি করেছেন যে যদি কংগ্রেসকে আসন ছাড়তে হয় সেক্ষেত্রে সিপিএম ছাড়বে। এই নিয়ে বৃহস্পতিবারে বামফ্রন্টের বৈঠকে কিছু বাকবিতণ্ডা হয়েছে সিপিআই এবং আরএসপি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে মোহাম্মদ সেলিমের। যাই হোক, এখন সিপিআই এর আসন হচ্ছে বসিরহাট, কোটার আসন, সেটা যদি কংগ্রেস দাবি করে সেক্ষেত্রে সিপিআই কে নিয়ে সমস্যা হবে বামফ্রন্টে, বা পুরুলিয়ার আসন কংগ্রেস দাবি করলে সেখানেও সমস্যা হবে। একইভাবে বহরমপুর আসন আরএসপি কোটার আসন, সেখানেও আরএসপি হয়তো মেনে নিতে পারে কিন্তু অধীর চৌধুরীর জন্য, কিন্তু অন্য আসনে যদি তাদের কাটা হয় বা সেখানে কংগ্রেস দাবি করে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো এখন যেটা বোঝা যাচ্ছে যে শেষমেশ মুর্শিদাবাদ আসনের জন্য বামফ্রন্ট বা সিপিএম গত বেশ কয়েক মাস ধরে খুব লড়াই করেছে, সেখানে লাগাতার মোহাম্মদ সেলিম গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে, এবং অনেকে মনে করছেন যে মুর্শিদাবাদে এবার হয়তো মোহাম্মদ সেলিম নিজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সেক্ষেত্রে তো অধীর চৌধুরী মুর্শিদাবাদের দাবিও নিয়ে রাখবেন এবং পরবর্তীকালে সিপিএম এর চাপ সৃষ্টি করবেন যাতে মুর্শিদাবাদ আমরা ছেড়ে দিচ্ছি, কি মালদা উত্তর আমরা ছেড়ে দিচ্ছি, বিনিময়ে আমাদের অমুক আসন দাও, তমুক আসন দাও, এইরকম একটা প্যাচে সিপিএম কে ফেলতে পারে। তো এই আশঙ্কাগুলো রয়েই যাচ্ছে, যেহেতু 2019-এর যে অভিজ্ঞতা বা বামফ্রন্টের বা সিপিএম এর সেটা খুব ভালো নয়। তো এখন শেষমেশে আসন সমঝোতায় গিয়ে কোথায় দাঁড়াবে কেউ সেটা জানে না। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেরই মত হচ্ছে অধীর চৌধুরী হয়তো 14টা দিয়ে শুরু করবে, শেষে সিপিএম হয়তো তাদের 5টা-6টা আসন ছাড়তে প্রস্তুত থাকবে। কোন আসনে হয়তো সিপিএম প্রার্থী দেবে, সেখানে তো কংগ্রেসও প্রার্থী দিয়ে দিতে পারে, কংগ্রেসও তো মনে করবে যে এখানে তারা শক্তিশালী তাই তারা প্রার্থী দিতে চায়, সেখানে তো মতৈক্য হবে না। তো এরকম তখন একটা কথা উঠবে যে বন্ধুত্বপূর্ণ লড়াই।
তো এখন অধীর চৌধুরীরা কতটা সিপিএম উপর চাপ সৃষ্টি করবে আসন বাড়িয়ে নেওয়ার জন্য, সিপিএম কতটা ছাড়বে, আর বন্ধুত্বপূর্ণ লড়াই বা কতটা হবে সেটার জন্য বা সেই সার্কাস দেখার জন্য আগামী কয়েকদিন আমরা অপেক্ষা করব, এবং শেষমেশে কে লাভবান হয় সেটা আমাদের দেখতে হবে। তবে আসন ছাড়াছাড়ি নিয়ে লাভবান কে কতটা হবে বা সেটা যাই হোক, আসন জেতার ব্যাপারে কেউ হয়তো এখনো নিশ্চিত নয়, কারণ অবস্থা যা, রাজনৈতিক যা পরিস্থিতি বর্তমানে বাংলায়, তাতে বামফ্রন্ট বা কংগ্রেস কেউই কোনো আসন 100% নিশ্চিত জিতে আসবেন এরকম অবস্থাতে নেই। কারণ এখন যা পরিস্থিতি বা আগামী কয়েকদিনের পরিস্থিতি আরো কোন দিকে এগোয় সেটার জন্য আমরা নজর রাখছি। তো শেষে নওশাদ সিদ্দিকীদের নিয়ে তো বামফ্রন্টের স্বাদ মিটছে, আশা করি আরো স্বাদ মিটে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। পরিষ্কার হয়ে যাবে যে নওশাদ সিদ্দিকীরা 8টা আসনে প্রার্থী দিয়ে দিলে বামফ্রন্টের সঙ্গে তাদের সমঝোতা হবে না। অধীরবাবুদের সঙ্গে শেষমেশে কি হয়, সার্কাস কোন দিকে যায়, অধীরবাবুরা কত চাপ সৃষ্টি করে কটা আসন নিতে পারে, এবং বামফ্রন্ট কটা আসন তাদের ছাড়ে বা সিপিএম কটা আসন ছাড়ে, সেটা চলবে। চলার পরে শেষে কি হয় না হয়, নির্বাচনের ফলাফল হয়তো সকলেরই ভাড়া শূন্য হতে পারে, আমি জানি না, আমি গণৎকার নই, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বাংলায় বর্তমানে যা, তাতে কংগ্রেস বা সিপিএম কোনো আসন নিশ্চিতভাবে জিতে আসবে এটা কেউই দাবি করতে পারবে না। অধীরবাবু তো বলবেন যে বহরমপুরে তিনি জিতে আসবেন, কিন্তু সেখানেও অবস্থা খুব তাদের পক্ষে নয়, গত কয়েকটি নির্বাচনে যা ফলাফল দেখা দিয়েছে। তবে আকচাকচি চলবে, কি বলে, খেলা অধীর চৌধুরী নিশ্চয়ই দেখাবেন মোহাম্মদ সেলিমের সঙ্গে। নওশাদের খেলা সেলিমের দেখা হয়েছে, তার নিশ্চিত স্বাদ মিটেছে, এবারে তো অধীরের খেলাও দেখবেন, তাতে স্বাদ মিটবে কিনা আমি জানি না, সেটা মোহাম্মদ সেলিমই বলতে পারবেন। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।